গপ্প ভয়ের? না না, হাসি। চমক থাকবে তো। আচ্ছা, একটু স্যাড হবে নাকি? আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? কোনো এক নিঝুম রাতে আপনার ঘরে যদি কোনো এক অদ্ভুত অতিথি এসে পৌঁছয়, তাহলে আমাদের আসরে আজকের গপ্প মণিলাল গঙ্গোপাধ্যায় রচিত অতিথির আবদার। আমি কিছুদিন খবরের কাগজে রিপোর্টার হয়েছিলাম। অর্থাৎ প্রতিদিন যত রাজ্যের খবর সংগ্রহ করে আমাকে দৈনিক সংবাদপত্রের পৃষ্ঠা পরিপূর্ণ করতে হতো। সত্যের সঙ্গে খানিকটা কল্পনা এবং কল্পনার সঙ্গে খানিকটা সত্যের রসায়ন দিয়ে নিরস হাড় বার করা খবরগুলোকে নধর এবং সরস করে তোলাই আমার কাজ ছিল। এইটুকু পারি বলেই সংবাদ সাহিত্যে আমার এতখানি কদর এবং প্রতিষ্ঠা। সেদিন সারাদিন সারা শহরটা ঘুরে দু চারটে ছোট তুচ্ছ খবর ছাড়া বেশি কিছু সংগ্রহ করতে পারিনি। সেই জন্য মনটা তেমন ভালো ছিল না। একে শ্রান্ত দেহ, তার উপরের অবসন্ন মন নিয়ে যখন বাসায় ফিরলাম, তখন সমস্ত দেহ মনে কেমন যেন একটা আচ্ছন্ন ভাব অনুভব করতে লাগলাম। মনে হতে লাগলো খাটিয়ায় চিৎপাত হয়ে শুয়ে পড়ি, কিন্তু পারলাম না। সামনে যে কাজ। যে খবরগুলো সংগ্রহ করেছি কোনো রকমে গুছিয়ে গাছিয়ে নিয়ে সেগুলো ছাপাখানায় পাঠিয়ে দেবার মতলবে কলম নিয়ে বসে গেলাম। একটা খুনের খবর ছিল। কলকাতা থেকে 12 মাইল দূরে একটা গ্রামে একটা ভীষণ খুন হয়েছিল, কিন্তু খবরটা এমন প্রহেলিকাময় ধোঁয়াটে যে সেটাকে যথেষ্ট পরিমাণে তীব্র উত্তেজনাপূর্ণ করে তোলা শক্ত। কে যে খুন করেছে, কাকে খুন করেছে এবং কেনই বা খুন করেছে, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা পুলিশ এ পর্যন্ত দিতে পারেনি এবং আমিও আবিষ্কার করতে পারিনি। যে ঘরে খুন হয়েছে সেখানে একটা জিনিসও চুরি যায়নি, একটা বাক্স প্যাঁটরাও ভাঙা হয়নি। তাহলে খবর দেওয়ার আর কি আছে? এক লাইনে খুনের সব খবর শেষ হয়ে যায়। না, খুন তো প্রত্যহ হয় না। কাজেই এই খবরটাকে এক নিঃশ্বাসে শেষ করে আমার খবর রচনার প্রতিভাটাকে ক্ষুণ্ণ করতে ইচ্ছে হচ্ছিল না। তাই বসে বসে ভাবতে লাগলাম। হঠাৎ মনে হলো, চুরি তো হয়েছে, যারা খুন করেছে তারা আর কিছু চুরি করেনি বটে, কিন্তু যাকে খুন করেছে তার মাথাটা তো কেটে নিয়ে গেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেই উদ্দেশ্যটা যে কি? খামোখা একটা মানুষের মাথা কেটে নিয়ে গিয়ে চোরের যে কি লাভ হতে পারে তার সূক্ষ্ম তত্ত্বটা কিছুতেই মাথায় আনতে পারলাম না। কিন্তু তা বলে তো খবরটাকে ছাড়া চলবে না। কোনো একটা বিশেষ সূত্র অবলম্বন করে খবরটাকে রীতিমতো লোমহর্ষক করে তুলতে হবেই। বেশ নিবিষ্ট মনে লিখতে বসে গেলাম। সামনে কেরোসিনের বাতিটা টিম টিম করে জ্বলছিল। টেবিল ঘড়িটা টিক টিক শব্দে চলছিল। রাতের নিস্তব্ধতা ক্রমশই বেশ জমাট হয়ে আসছিল। আমি ঘরের মধ্যে একলাটি বসে খুনের একটা লোমহর্ষক কাহিনী লিপিবদ্ধ করে চলছিলাম। মুণ্ডচ্ছেদের ব্যাপারটা ক্রমেই এমন ঘোরালো হয়ে উঠছিল যে সেই গভীর রাত্রে একলা ঘরে বসে নিজের লেখা বিবরণে নিজেই চমকে চমকে উঠছিলাম। শেষে গায়ের ভিতরটা কেমন যেন শিরশির করতে লাগলো, কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হতে লাগলো যেন মাথাটা কেমন একটা আচ্ছন্ন হয়ে আসছে।
ওই ভীষণ খুনটা যেন আমি নিজের চোখে দেখছি। সামনে যেন রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। একটা দুশ্মন কার ঘাড় ধরে তার জ্যান্ত মুন্ডুটা পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নিচ্ছে। ও না না, আমি আর থাকতে পারলাম না। তাড়াতাড়ি খুনের বর্ণনা লেখা কাগজগুলো চাপা দিয়ে চোখ বুজে ফেললাম। হঠাৎ একটা জোর ফুঁ দিয়ে কেরোসিনের ছোট্ট টিমটিমের বাতিটা কে যেন নিভিয়ে দিল। মানুষের গলা টিপে ধরলে যেমন ঘড় ঘড় একটা আওয়াজ হয়, টেবিল ঘড়িটাও তেমনিতর একটা বিশ্রী আওয়াজ করে একেবারে নিঃসাড় হয়ে গেল। তার বুকের টিকটিক আওয়াজ আর শোনা গেল না। আর সঙ্গে সঙ্গে একটা চড়াই পাখি কাঠের ফাঁক থেকে কি যেন একটা টুপ করে ঠিক আমার সামনেটিতে ফেলে দিল। মনে হলো যেন একটা ছোট মটর দানা, কিন্তু অন্ধকারে সেই মটর দানাকে দেখতে দেখতে ক্রমে সেটা একটা প্রকাণ্ড মাথার মতো হয়ে উঠল। ধড় নেই, শুধু গলা কাটা একটা মুন্ডু, মাথা ভরা মস্ত বড় বাবরি চুল, বড় বড় দুটো গোল চোখ লাল টকটক করছে, চওড়া কপালখানা মিশ কালো, তার উপর রাঙা সিঁদুর দিয়ে একটা ত্রিশূল আঁকা। এই এত বড় জোড়া গোঁফ, দুদিকে পাকানো, গালপাট্টা দাড়ি, ঠিক যেন মনে হলো মা দুর্গার প্রতিমার হাতের অসুরের মুন্ডুটা। সে আমার দিকে কটমটিয়ে চেয়ে আছে। আমি ভয়ে একটু পিছিয়ে যেতেই সে তার বড় বড় চোখ দুটো বঁ বঁ করে ঘোরাতে ঘোরাতে বলে উঠল, ভয় পাও কেন? আমি আর কোনো কথার জবাব দেয়া নয়, সাঁ করে চেয়ার ছেড়ে উঠে একেবারে আমার শোয়ার খাটিয়ায় এসে বসলাম। সঙ্গে সঙ্গে মুন্ডুটা টেবিল থেকে তড়াক করে লাফিয়ে একেবারে আমার খাটিয়ায় এসে হাজির হলো। বলল, শোনো না। আমি আর বিলম্ব নয়, খাটিয়া থেকে দৌড়ে আবার চেয়ারে এসে বসলাম। সেও লাফাতে লাফাতে খাটিয়া ছেড়ে টেবিলের ওপর ঠিক আমার মুখের সামনেটিতে এসে বসলো। বলল, একটু স্থির হও না। বলে ক্রমেই সে আবার কাছে ঘেঁষে আসতে লাগলো। আমি এবার চেয়ার ছেড়ে খাটিয়ায় এসে ধপ করে শুয়ে একেবারে লেপের মধ্যে প্রবেশ করলাম, মানে আপাদমস্তক মুড়ি দিয়ে। সে বাইরে থেকে বলল, অমন করছো কেন? হলো কি তোমার? আমি লেপের মধ্যে থেকেই বললাম, আমার কিছু হয়নি, তুমি এখান থেকে বেরো। আচ্ছা অভদ্র তো তুমি। তোমার ঘরে অতিথি এলো, তাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? এ কি তোমার শিক্ষা? আমি কোনো জবাব দিলাম না। সেই নাছোড়বান্দা বাবরি চুলওয়ালা মুন্ডুটা আমার লেপ মুড়ি দেওয়া দেহের আশেপাশেই ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। আমি চুপ করে পড়ে রইলাম। এমনি থাকলে সে নিরুপায় হয়ে আপনিই পালাবে ভাবলাম, কিন্তু কি সর্বনাশ! হঠাৎ দেখি লেপের কোনো একটা ফাঁক আবিষ্কার করে সে সুরুত করে আমার লেপের মধ্যে ঢুকে পড়েছে। একেবারে আমার বুকের ওপরে উঠে এসে বসেছে। আর সেই কালো গালপাট্টা ভরা মুখের ভেতরকার সাদা সাদা দাঁতগুলো বার করে সে হাসছে, হেসে হেসে বলছে, কে বড্ড যে লুকিয়েছিলে। বলেই সে বিকট শব্দ করে হেসে উঠল। আমি সেই হাসির শব্দে আঁতকে উঠে হাতের এক ঝাপটায় সেই মুন্ডুটাকে বুক থেকে টেনে ফেলে দিলাম। সে খানিকটা গড়িয়ে পড়ে আবার হাসতে হাসতে আমার বুকের ওপর এসে বসল। কি আপদ! আমি চোখ বুজে কাঠ হয়ে পড়ে রইলাম। সে বলল, ও কি, চোখ বুঝলে কেন? শোনো যা বলি। আমি তবুও চুপ করে রইলাম।
সে কখন আস্তে আস্তে বুক থেকে আমার মুখের কাছে এগিয়ে এসেছে আমি টেরই পাইনি। হঠাৎ তার গালপাট্টা দাড়িটা আমার গালে ঘষতেই আমি চমকে উঠলাম। সে আদর করে আমার আমার গালে তার সে গালপাট্টাটা ঘষতে ঘষতে আমায় বলতে লাগলো, রাগ করছো কেন ভাই? একবার চোখটা খোলো। আমি জবাব কি দেব? তার সেই দাড়ির ঘর্ষণে আমার বোধ হতে লাগলো আমার দেহের ভেতরের অস্থি মেদ মাংসগুলোকে একটা মুড়ো খ্যাংরা দিয়ে কে যেন আগা পাঁচতলা ঝেঁটিয়ে দিচ্ছে। সর্বশরীর আমার আমার রি রি করতে লাগলো। আমি ঘাড় দিয়ে একটা জোর ঝাঁকানি মেরে সেই মুন্ডুটাকে মুখের পাশ থেকে সরিয়ে দিলাম, পাছে আবার সে আমার মুখের কাছে মুখ নিয়ে আসে। সেই আতঙ্কে লেপ ছেড়ে একেবারে একেবারে সোজা হয়ে বসলাম। সে একটু মুচকি হাসল, কিন্তু আমি তখন মরিয়া হয়ে উঠেছি। এই বীভৎস মুন্ডুটার সঙ্গে এতক্ষণ একলা কাটিয়ে ভয় এবং অস্বস্তির প্রথম ধাক্কাটা যেন খানিকটা মোলায়েম হয়ে এসেছিল। আমি তার দিকে চেয়ে বিরক্তির স্বরে বলে উঠলাম, কি চাও তুমি? এই কথাটা প্রথমেই জিজ্ঞাসা করা উচিত ছিল, তাহলে এতক্ষণ ধরে এতখানি ধস্তাধস্তি করতে হতো না। আমি কি আর সাধে ধস্তাধস্তি করছি? তোমার যা বিকট রূপ! হ্যাঁ, তোমারই বা কেমন মনমোহন রূপ, ওই তো চিমসে চেহারা। থাক, এখন আর আমার রূপের সমালোচনায় কাজ নেই। তুমি কি চাও সেইটে বলো। আমি কি চাই তা আবার বলে দিতে হবে? আমার কি অভাব তা তুমি দেখতে পাচ্ছ না? তোমার কি চোখ নেই? দেখো, তোমার কি অভাব আছে না আছে তা দেখার আমার ইচ্ছেও নেই আর দরকারও নেই। সে কাঁদো কাঁদো হয়ে বলল, দেখছো না আমার ধর নেই? মানুষের একটা চোখ কি একটা পা না থাকলে তার প্রতি তোমাদের কত দয়া হয়, আর আমার সারা ধরটাই নেই, দেখেও তোমার একটু দয়া হচ্ছে না? বলতে বলতে তার চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। সত্যিই বলছি, তার সেই কান্না দেখে আমার কেমন যেন মায়া হলো। তার যে অমন ভয়ঙ্কর মূর্তি, যা দেখলেই প্রাণ আঁতকে ওঠে, তা দেখে আর তেমন ভয় হলো না আমার। বরং ইচ্ছে হতে লাগলো তার মাথায় একটু হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিই। সে বোধহয় আমার মনের কথা বুঝতে পারছিল। আদর দিলে বেড়ালগুলো যেমন গায়ের ওপর এসে গা ঘষতে থাকে, তেমনিতর সে বিকট মুন্ডুটাও আস্তে আস্তে এগিয়ে এসে আমার পায়ের ওপর মুখ থুবড়ি খেয়ে পড়ে তার গালপাট্টাওয়ালা গালটা বুলোতে লাগলো আমার পায়ে। বেচারার সেই কাকুতি মিনতি দেখে আমি আর তাকে ঠেলে ফেলে দিতে পারলাম না। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার বলো তো? সে কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ধর চুরি গেছে। এই চুরির কথা শুনেই হঠাৎ আজকের খুনের কথাটা আমার মনে পড়ল। আমি বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, আজ একটা ধড় পাওয়া গেছে বটে, তার মুন্ডু নেই। সে কি তোমারই ধড় নাকি? কথাটা শুনে সে গলাটা উঁচু করে বলে উঠল, হ্যাঁ, ধর পাওয়া গেছে? কিরকম কিরকম, এই একটু শুনে। আমি আমার লেখা রিপোর্টখানা টেনে নিয়ে তাকে আগাগোড়া ঘটনাটা পড়ে শোনাতে লাগলাম। সে এক মনে শুনতে লাগলো। শোনা শেষ হলে এক গাল হেসে সে বলে উঠল, তোর এ তোমার গল্প, তুমি গল্প লেখো বুঝি? আরে গল্প হবে কেন, এ সত্যি ঘটনা। সে তার চোখ দুটো ঘুরিয়ে বলল, কখনো না, সত্যি ঘটনা এরকম হতে পারে না, এ তোমার বানানো গল্প। আমি তার কথা শুনে একটু থতমত খেয়ে গেলাম।
খুনের ঘটনার উপর রসান দিয়ে আমি যে এতক্ষণ একটা ঘোরালো রিপোর্ট তৈরি করলাম, সেটা কি তাহলে নিতান্ত ছেলে মানুষই গল্প হয়ে উঠল? আমি বললাম, এ তো একেবারে সত্যি ঘটনার মতো। গল্প কোনখানটায় দেখলে? কাটা মুন্ডু কি করে চুরি যায়, এই কাটা মুন্ডু আমি তো জানি। তুমি কি করে জানবে? তোমারও লেখা ঠিক নয়, আগাগোড়াই আজগুপি গপ্প হয়েছে। আমার কেমন ধাঁধা লাগতে লাগলো। এতকাল রিপোর্ট লিখে এসেছি, কেউ কোনো নিন্দে করেনি, আজকে একটা আজগুবি গল্প লিখে ফেললাম। না, তার কথায় আমার বিশ্বাস হলো না। আমি এইসবই ভাবছি, এমন সময় সে বলে উঠল, ভাবছো কি? আমার কাছে শুনে যাও, তবে কাটা মুন্ডুর রিপোর্ট সঠিক লিখতে পারবে। আমি হেসে বললাম, তাহলে সেটা আরও আজগুবি হবে। কেন? এত রাত্রে একটা কাটা মুন্ডু এসে আমায় রিপোর্ট দিয়ে গেল, এ কথা শুনলে লোকে বলবে কি? বলবে গাঁজাখুরি গল্প। সে রেগে দাঁত কড়মড় করে বলে উঠল, কি? আমি আজগুবি গল্প? আমি সর্দার গজধর সিং, যে এককালে হাতির সুর ধরে চরকি পাচির মতো 20 মন হাতি ঘুরিয়েছে, সে হলো গল্প? আর তোমার ওই কাগজের লেখা কতগুলো ফাঁকা কথা, তাই হবে সত্যি? তার এই ভীষণ রাগ দেখে আমার কেমন যেন ভয় করতে লাগলো। আমি বললাম, আরে 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 রাগ করো কেন ভাই? এই দুপুর রাত্রে কেউ কোথাও নেই, একটা কাটা মুন্ডু কোথা থেকে এসে আমার ঘরে এসে আমার সঙ্গে বাক বিতণ্ডা করছে। এ কথা বললে কি কেউ বিশ্বাস করবে? বলবে ও তোমার বানানো গল্প। সে ভুরু দুটো কুঁচকে বলল, বিশ্বাস করবে না কেন? কাটা মুন্ডু কখনো কথা কইতে পারে না? সে জ্যান্ত মানুষের মতো ঘুরে ঘুরে বেড়াতে পারে? পারে কি পারে না, এ তো সচক্ষেই দেখছ। বলো, পারে কি না পারে? বলে সে আমায় এক ধমক দিয়ে উঠল। আমি বললাম, হ্যাঁ, সচক্ষে দেখছি বটে যে তুমি এসেছো, কিন্তু কিন্তু কি? কিন্তু আবার কি? এই তো দেখছো, সচক্ষে দেখছো, সর্দার গজধর সিংয়ের কাটা মুন্ডু তোমার সামনে স্পষ্ট কথা কইছে। হ্যাঁ দেখছি বটে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। রোশো, বুঝিয়ে দিচ্ছি। এ বলেই সে তার সেই সাদা ঝকঝকে দাঁতগুলো একবার বার করে আমায় দেখালো। মনে হলো বুঝিবা আমাকে এখনই কামড়ে ধরবে। আমি আঁতকে উঠে একটু পিছিয়ে গেলাম। সে বলল, এইবার বুঝতে পেরেছ তো? এইবার শোনো আমার ইতিহাস, তারপর রিপোর্টটা লেখো। কাটা মুন্ডুর রিপোর্ট কি সোজা জিনিস নাকি? এই রে, আবার ইতিহাস আরম্ভ করে যে! এমনি করে সারা রাত চলবে নাকি? আমি বললাম, মাথা ধরেছে আমার, আমি এখন ইতিহাস শুনতে পারবো না। শুনতেই হবে তোমাকে, না শুনলে তোমার কান ফুঁড়ে জোর করে শুনিয়ে দেব। আমি আর কি করি, প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, আচ্ছা তাহলে বলো। সে আরম্ভ করলো, আমার নাম সর্দার গজধর সিং, আসল নাম কিন্তু পুণ্য বেহারা। হাতির সুর ধরে ঘোরাতে পারতাম বলে লোকে আমায় খেতাব দিয়েছিল গজধর সিং। কত বছর আগে ঠিক জানি না, আমি ছিলাম বিষ্ণুপুরের বনগাঁয়ের জমিদারের পাইক। যেমন দুশ্মনের মতন চেহারা, তেমনি দুশ্মনের মতো গায়ের জোর। আমার ডাকে বাঘে গরুতে এক হাটে জল খেত। আমি বাবুর বাড়ির পাহারা দিতাম। আমার নাম শুনে বনগাঁয়ের 20-25 ক্রোশের মধ্যে চোর কি ডাকাত আসতে সাহস করতো না। আমি রোজই দেউরিতে পাহারা দিই।
একদিন সকালে বাড়িতে মহা হই হই পড়ে গেল। গিন্নিমার সিন্দুক ভেঙে হীরের গয়না চুরি হয়েছে। কর্তা আমায় তলব করলেন। আমি দেউরিতে পাহারা দিই, অথচ চুরি হলো কি করে? চুরির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি সর্দার গজধর সিং হাজির থাকতে চোর এলো কেমন করে? আমি বললাম, হুজুর, বাইরে থেকে কখনোই চোর আসেনি। কর্তা বললেন, তবে কি আকাশ থেকে পড়লো চোর? আমি বললাম, চুরি ভেতরের লোকই করেছে। কর্তার ছোট ভাই সেখানে দাঁড়িয়েছিল। সে এই কথা শুনে আমার দিকে কটমট করে চেয়ে উঠল। সে আমার ওপরে ভারী চটা ছিল। রোজই অনেক রাত্রে লুকিয়ে সে বাড়ি ফিরতো বলে আমি তাকে শাসাতাম। কর্তাবাবুকে বলে দেব। সেই রাগ তার আমার উপর ছিল। সে বলে উঠল, এত বড় আস্পর্ধা! চাকর হয়ে মনিবদের চোর বলে! দাও দাও বেটাকে গলা ধাক্কা! বলে সে আমার ঘাড় ধরে এক ধাক্কা দিল। আমি তার হাতখানা তখনই মুচড়ে ভেঙে দিতে পারতাম, কিন্তু হাজার হোক মনিব। সেই দিনই চাকরির ওপর আমার ঘৃণা হলো। চাকর বলেই তো মিছিমিছি অপমানটা সইতে হলো। আমি কাজে ইস্তফা দিয়ে একটা ডাকাতের দল খুললাম। মনে করলাম গায়ের জোরে যা পারি রোজগার করব, পরের চাকরি আর করব না। ডাকাতি ব্যবসা খুব জোর চলতে লাগলো। দলের লোকেরা আমার পুরনো মনিব মস্ত ধনী বলে তার বাড়ি লুট করার জন্য প্রায় আমাকে জেদাজেদি করত, কিন্তু আমি রাজি হতাম না। একদিন তাদের নুন খেয়েছি তো। কিছুদিন পরে একদিন রাত্রে বনগাঁয়ের বনের মধ্যে আমাদের আড্ডায় অন্ধকারে বসে আছি। এমন সময় দেখি আমাদের দলের এক পাহারাওয়ালা একজন লোককে বেঁধে আমার কাছে নিয়ে আসছে। আমি অন্ধকারে লোকটার চেহারা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, ও কে রে? পাহারাওয়ালা উত্তর দিল, সর্দার, এই লোকটা আমাদের আড্ডার কাছে ঘুপটি মেরে বসেছিল। নিশ্চয়ই পুলিশের চর হবে, তাই বেঁধে নিয়ে এসেছি। আমি বললাম, আলো নিয়ে আয়, দেখি লোকটা কে। আলো আনতে লোকটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বলে উঠলাম, প্রণাম হই ছোট বাবু। ছোটবাবু আমার পায়ের উপরে আছড়ে পড়ে বলল, রক্ষে কর আমায়, রক্ষে কর আমায় গজধর! এই ছোটবাবুই আমায় একদিন গলা ধাক্কা দিয়েছিল। আমি তাকে তাড়াতাড়ি পায়ের কাছ থেকে বুকে তুলে নিয়ে বললাম, কি হয়েছে কি? ছোটবাবু বলল, আমায় আমায় পুলিশে তাড়া করেছে। আমি বললাম, কেন? সেই সেই হীরের গয়না চুরি নিয়ে। তোকে মিথ্যে বলবো না, চুরি আমিই করেছিলাম। পরে ধরা পড়ি, পুলিশের হাজত থেকে পালিয়ে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। তুই তুই আমায় আশ্রয় দে, তুই আমায় আশ্রয় দে গজাধর, তুই আমায় আশ্রয় দে। সে কি ছোট বাবু, এ তো আপনারই আশ্রয়। আমরা আপনার চাকর মাত্র। তবে শুনে রাখুন, যদি আমরা ধরা পড়ি তবে একসঙ্গেই মরতে হবে। আর কেউ যদি আমাদের ধরিয়ে দিতে চায়, তার জীবন আমাদের হাতে। আপনি হলেও নিস্তার নেই। ছোটবাবু আমাদের সঙ্গেই রয়ে গেলেন। আমরা যেমন লুকিয়ে ফিরি, তার চেয়েও বেশি করে লুকিয়ে তাকে ঘুরতে ফিরতে হতো। কারণ তিনি দাগী। তার নামে পুলিশে ওয়ারেন্ট ছিল। আমরা তাকে চোখের দনের মতো আগলে রাখতাম। এমন কারও সাধ্য ছিল না তার গায়ে হাত দেয়। একদিন ছোটবাবুকে খুঁজে পাওয়া গেল না। তখন
বিষ্ণুপুরে গোটা কতক খুব বড় বড় ডাকাতি হতে পুলিশ চারিদিকে হইচই লাগিয়ে দিল। আশেপাশে চারিদিকে তাদের গোয়েন্দা ঘুরছিল। ভয় হলো ছোটবাবু পুলিশের হাতে ধরা পড়লেন নাকি। খবর পেলাম আমাদের আড্ডার খুব কাছাকাছি পুলিশ ছাউনি ফেলেছে। দলের সবাই সে জায়গা ছেড়ে পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠল, কিন্তু আমি ছোটবাবুকে ছেড়ে পালাতে পারলাম না। তাকে খুঁজবার জন্য আমাকে দল বল নিয়ে সেইখানেই থেকে যেতে হলো। পরদিন রাত্রে পুলিশ আমাদের আড্ডা ঘেরাও করলো। আমরা ধরা পড়ে গেলাম, হাতে হাত করা পড়ল। পুলিশের সঙ্গে দেখলাম ছোটবাবু, তার কিন্তু হাত খোলা। তিনি আমাকে শনাক্ত করলেন। এই সেই গজধর সিং, আমাদের বাড়ির পুরনো পাইক, এখন ডাকাতদের সর্দার হয়েছে। আমাদের সকলকার জেল হলো 12 বছর করে, কিন্তু ছোটবাবুর সকল অপরাধ মার্জনা হয়ে গেল। তিনি নিজের প্রাণের মায়ায় এত বড় একটা ডাকাতের দল ধরিয়ে দিয়ে যে নেমক হারামি করলেন, এ তারই বকশিস। কিন্তু আমি যে এতদিন তার বিপদ নিজের মাথায় নিয়ে তাকে খাইয়ে দাইয়ে লুকিয়ে রাখলাম, তার বকশিস কেউ দিল না। এই অবধি বলে সে চুপ করলো। তারপর তুড়ুক করে লাফিয়ে একেবারে আমার বুকের ওপর এসে সেই কাটা মুন্ডুটা বলে উঠল, কে ঘুমলে নাকি? আমি বললাম, না ঘুমোইনি, কিন্তু তোমার মুন্ডু চুরির ইতিহাস কই? এ তো তোমার জীবন কাহিনী। তুমি তো আচ্ছা বোকা, গোরা না শুনলে শেষটা বুঝবে কি করে? আচ্ছা তাহলে বলো। সে আমার বুক থেকে তুড়ুক করে নেমে আবার বলতে লাগলো, 12 বছর তো জেলে কাটলো ভালোয় মন্দয়। ফিরে এসে আর বিষ্ণুপুর বনগাঁর দিকে গেলামই না, কিন্তু সেখানকার খবর মাঝে মাঝে পেতাম। কিছুদিন বাদে শুনলাম ছোটবাবুকে খুন করেছে আমাদেরই সেই ডাকাতের দলের একজন। জিনিসপত্র টাকা করি কিছুই দেয়নি, শুধুই খুন করেছে। লোকে শুনে অবাক, কিন্তু যখন ধরা পড়ে কবুল করলো তখন লোকে বুঝতে পারল। সে বলেছে ছোটবাবু নেমোহারামি করে তাদের ধরিয়ে দিয়েছিল, তাই তাকে খুন করতে হয়েছে। কারণ মা কালীর সামনে সর্দারের পা ছুঁয়ে সে শপথ করেছিল যে তাদের দলের মধ্যে যে নেমোকারামি করবে সে যদি আপনার মায়ের পেটের ভাইও হয় তবুও তার বুকে ছুরি বসাতে কাতর হবে না। মা কালীর সামনে সর্দারের পা ছুঁয়ে শপথ, সে শপথ ভঙ্গ করে সে নরকে যাবে। বেচারা ফাঁসি গেল, তাও শুনলাম। গায়ে মাথায় কতবার কত লাঠি পড়েছে, রক্ত ঢেউ খেলে গেছে, কিন্তু চোখ দিয়ে কখনো এক ফোঁটা জল পড়েনি। কিন্তু সেদিন তার ফাঁসির খবর শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। কেন কে জানে, আমার বুকটা যেন ভেঙে গেল। আর ডাকাতের দল খুলতে পারলাম না। সে সাহসও ছিল না, শক্তিও ছিল না। এবার একটা চোরের দল গড়লাম,
হই হই রই রই করে মশাল জেলে পাড়া জাগিয়ে রাজা জমিদারের বাড়ি ডাকাতি নয়, এবার চুপি চুপি গা ঢাকা দিয়ে পা টিপে টিপে গৃহস্থের বাড়িতে শীত কেটে চুরি। এই অবধি শুনে আমি অধৈর্য হয়ে বলে উঠলাম, কই হে, আরে মুন্ডু চুরির ব্যাপার কখন আসবে? এ তো তোমার সিঁধিয়েল চুরির গল্প আরম্ভ হলো। যেমন এই কথা বলা, কাটা মুন্ডুটা একটা উল্কার মতো ঘুরতে ঘুরতে আমার মুখের সামনে এসে দাঁত কড়মড় করে বলে উঠল, দেখো, ফের যদি আমায় বিরক্ত করবে তাহলে এই দাঁত দিয়ে তোমার জিভ কামড়ে দেব। চিরদিনের জন্য বকবকানি থেমে যাবে। আমি কাঁচুমাচু হয়ে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না। সে আবার শুরু করলো, চুরির ব্যবসা বেশ সজোরে চলতে লাগলো। সম্বলের মধ্যে আমাদের ছিল গোটা কতক শীতকাঠি আর খান কতক কুড়ুল। কাঠি দিয়ে শীত কাটা হতো আর কুড়ুল দিয়ে সিন্দুক, বাক্স এবং দরকার হলে মানুষের মাথা ভাঙা হতো। দলে আমরা 5 জন ছিলাম, যেন পঞ্চপাণ্ডব। মারা গায়ে 10 কোষ দূর অন্তর থানা ছিল। আমাদের খবরদারি করে কে? চোরে কামারে দেখা হলে তো। কাজেই আমাদের ব্যবসা বেশ ফলাও হয়ে উঠেছিল। কিন্তু নিয়তি যাবে কোথায়? এক জায়গায় শীত কাটতে গিয়ে ইঁদুরের মতো চাঁতা কলের মধ্যে পড়ে গেলাম। শীত কেটে গর্তের মধ্যে দিয়ে আস্তে আস্তে পা দুটি চালিয়ে এদিক ওদিক পরখ করে দেখে বেশ নিশ্চিন্ত হই যেই কোমর অব্দি চালিয়ে দিয়েছি, অমনি অমনি ভেতর থেকে 2টো লোহার মুগুরের মতো 2খানা হাত দিয়ে কে আমার কোমর দুটোকে সজোরে চাপটে ধরে হিড় হিড় করে টানতে লাগলো। আমি আমি বেরিয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিন্তু সেই ভীমের সঙ্গে পেরে উঠলাম না। ব্যাপার দেখে আমার সঙ্গীরা বাইরে থেকে আমায় চাপটে ধরে টানতে লাগলো। ভেতর বাইরে দুদিক থেকে আমার দেহটাকে নিয়ে টানাটানি চলতে লাগলো, যেন যেন দেবাসুরে মিলে সমুদ্র মন্থন লাগিয়ে দিয়েছে। আমার আমার প্রাণ যায় যায় হয়ে উঠল। শেষে যখন আমায় আর ধরে রাখতে পারা গেল না, আমার কাঁধ অব্দি প্রায় গর্তের মধ্যে চলে গেছে, তখন আমাদের দলের মধ্যে থেকে সুরের মতো যার চেহারা, সে আর বাক্য ব্যয় না করে তার হাতের কুড়ুলটা নিজের মাথা অব্দি তুলে একটা কোপ দিয়ে ধর থেকে আমার মুন্ডুটা দিল খসিয়ে। তারপর আমার কাটা মুন্ডু নিয়ে লাফাতে লাফাতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি বলে উঠলাম, কেন কেন, কাটা মুন্ডু নিয়ে পালালো কেন? তার বুঝলে না, মুন্ডু শুদ্ধ ধরা পড়লে লোকে আমায় চিনে ফেলতো। শুধু ধর দেখে তো আর মানুষ চেনা যায় না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আজকের মুন্ডু চুরিটাও কি ওই ব্যাপার? রোসো, আগে বলো দেখি শীত কাটা হয়েছে কিনা। কই, শীত কাটা তো দেখিনি। সে ভুরু দুটো কুঁচকে বলল, তবেই তো মুশকিলে ফেললে। শীত কাটা নেই, চোরকে নিয়ে টানাটানি নেই,
খামোকা মুন্ডুটা কেটে নিয়ে গেল। বেটারা এমন বেদস্তুর কাজ করলো, পাঁচি বেটারা, ছুঁচো বেটারা, গর্ধব বেটারা এমন বেদস্তুর কাজ করলো। বলে সে রাগে গম গম করতে লাগলো। দেখো, ও ঠিক হয়েছে। হ্যাঁ, তোমার ইতিহাস শুনে আমি একটা হদিশ পেয়েছি। টাকা কড়ি চুরি যায়নি, অথচ একটা খুন হয়েছে এবং তার মুন্ডুটা পাওয়া যাচ্ছে না। এর একটা হদিশ তোমার ওই ছোটবাবুর খুন আর তোমার মুন্ডু কাটার গল্প থেকে আমি বেশ ধরে নিয়েছি। এবার আমি লিখে দিতে পারবো। সে এক গাল হেসে বলল, তাহলে আমার বকশিস? আমিও হেসে বললাম, কি বকশিস চাও? আমায় একটা ধর দাও, আমি কি শুধু মুন্ডুটা নিয়ে ঘুরে বেড়াবো? ধড়? ধড় কোথায় পাবো? সে ভয়ঙ্কর চেঁচিয়ে বলে উঠল, কি রাস্কেল, এতক্ষণ পরে বলল ধর কোথায় পাবো? সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার ভাজ্যা। আমি কি তোমার ঘরে যাত্রা শুনতে এসেছি? ধর আমার চাই। বলেই সে দম দম করে আমার টেবিলের ওপর তার কপালটা ঠুকতে লাগলো। আমি বললাম, আরে আরে করো কি, করো কি, ওহো করো কি? বলো একটা ধর এনে দেবে, নইলে এই আমি মাথা ঠুকতে লাগলাম। বলে বলে আবার দমাদম মাথা ঠুকতে লাগলো। আমি তার এই ব্যাপার দেখে বলে উঠলাম, থামো থামো থামো, আচ্ছা থামো, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য নিশ্চয়ই চেষ্টা করে দেখব। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। আমি আবার একদিন আসবো, মনে থাকে যেন। বলেই সেই কাটা মুন্ডুটা শূন্যের উপর ডিগবাজি খেতে খেতে ওপরে উঠে গিয়ে ওই কড়ি কাঠের কাছে ঘুলঘুলিটার ভেতর দিয়ে ফুড়ুত করে বাইরে বেরিয়ে গেল। আমি ধড়মড় করে বিছানার ওপর উঠে বসলাম। সকালবেলা উঠে খুনের খবরটা বেশ বাগিয়ে গুছিয়ে লিখে খবরের কাগজে পাঠিয়ে দিলাম। কিন্তু সম্পাদক ছাপলেন না, বললেন অচল। সেই জন্য রাগ করে সেটাকেই আরও খানিকটা রসান দিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। জানি এখানে অচল হবে না, কিন্তু কথা হচ্ছে এই, সত্যি ওই দেহহীন ভদ্র ব্যক্তিটি আবার কোনো দিন নিশীথ রাত্রে নিদ্রাচ্ছন্ন আমাকে দেখা দিতে আসবেন নাকি? কে জানে। শুনলেন আজকের গল্প অতিথির আবদার। রচনা মণিলাল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে ডক্টর মনসিদ জানা, কর্তা দেবজিৎ জানা, ছোট ছেলে শুভম মুখার্জি, পাহারাওয়ালা শুভজিৎ জানা এবং কাটা মুন্ডুর চরিত্রে সুনয়ন মুখার্জি। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা। স্ক্রিপ্টিং এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিদ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।